সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষিতে এবং যিনি এই আন্দোলনের পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন, বিকজ অফ হিজ অ্যাকসেপ্টেবিলিটি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, একটা নন রেসিডেন্ট বাংলাদেশি, বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার, এমনকি যারা নিরপেক্ষভাবে ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা ইউএনডিপি, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, বিভিন্ন বায়োলেটারাল এজেন্সির জড়িত, তারা সবাই কিন্তু একটা আশাবাদী। এই আশাবাদটা কিন্তু বেশ কিছুদিন যাবৎ চলছিল বাংলাদেশকে কেন্দ্র করে। সেটার দুইটা ভিত্তি ছিল। একটা ভিত্তি ছিল আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেটাকে বলা হয় যে তারুণ্যদীপ্ত একটা জনগোষ্ঠী যাদের অ্যাভারেজ এজ হচ্ছে 27 ইয়ার্স, যেখানে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি হয়ে গেছে 71 ইয়ার, কিন্তু আমাদের অ্যাভারেজ এজ অফ দ্য পপুলেশন হচ্ছে 27। ইটস এ ফ্যান্টাস্টিক, যে বলা হয় মানুষের জীবনের সবচেয়ে ভালো সময় হচ্ছে 25 থেকে 40 বছর, এবং আমাদের যেখানে 25-এর কাছাকাছি, সো আমাদের ব্যাপক সম্ভাবনা তরুণ জনগোষ্ঠী। দ্বিতীয়, আমাদেরকে বলা হয় মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন, এনজিওদের অ্যাক্টিভিটির জন্য নারী উদ্যোক্তা। তৃতীয়, বলা হয় সরকারের 80-র দশক শুরু থেকে এই পর্যন্ত যে আমাদের যে প্রাইভেট সেক্টর একটা লিডিং রোলে চলে এসছে। তো স্বাভাবিকভাবে সরকারগুলো পরম্পরায় তারা প্রাইভেট সেক্টরের উপরে বেশি ডিপেন্ড করতে চেয়েছে। দে ওয়ান্টেড টু অলওয়েজ অ্যাটলিস্ট প্রিটেন্ড যে তারা প্রাইভেট সেক্টরকে বুঝে, প্রাইভেট সেক্টর ঘনিষ্ঠ, প্রাইভেট সেক্টরের প্রতি সংবেদনশীল, উদ্যোক্তাদের প্রতি সংবেদনশীল লোকজনকেই নেতৃত্বে নিয়ে আসবে, হয় পলিটিক্যাল নেতৃত্বে কিংবা ব্যবসায়ী গ্রুপের নেতৃত্বে। কিন্তু আমাদের বিকজ অফ লাস্ট সেভারাল ইয়ার্সে যে আমাদের একটা অথরিটিয়ান গভর্নমেন্ট ডেভেলপ করার জন্য প্রথম দিকে 2014 সাল পর্যন্ত আমরা অনেকে বুকে পাথর বেঁধে ছিল, মনে করেছিল 9 থেকে 14 পর্যন্ত মোটামুটি ঠিক ছিল। যখন থেকে দেখা গেল যে কারো একা নির্দেশনায় কিংবা কর্তৃত্বে কিংবা পরামর্শে কিংবা যোগ শাসসে কিংবা ষড়যন্ত্রে নির্বাচন না দিয়েই জবাবদিহিতা, ন্যূনতম জবাবদিহিতা ছাড়াই সরকারে থাকা যায়, তখন থেকে মানুষ কিন্তু আশাহত হয়ে সিঙ্গেল ট্রেকে চলে গেল। যে বেশিরভাগ লোক, আপনি যদি তখন ইন্টারভিউ করতেন জানতেন, এমনকি আমাদের মধ্যেও, আমরা মনে করতাম রাষ্ট্রের কাছাকাছি যাওয়া মানে হচ্ছে সরকারের কাছাকাছি থাকা। সো এইটা প্রপার একটা ক্রনিক ক্যাপিটালিজমও ডেভেলপ করতে পারে নাই, কারণ ক্রনিক ক্যাপিটালিজম ডেভেলপ করতে পারতো যদি তারা সক্ষম হতো। তো এখন যখন একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সকলের কিন্তু অঙ্গুল হেলন হচ্ছে কোন দিকে, আমাদের প্রশাসনিক সক্ষমতা, প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের সক্ষমতা, তৃতীয় হচ্ছে সুশাসনের সক্ষমতা, চতুর্থ হচ্ছে উদ্ভাবনের সক্ষমতা, পঞ্চম হচ্ছে গ্লোবাল সরবরাহ শৃঙ্খল, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে আমরা আমাদের উৎপাদিত পণ্য নিয়ে আরও কী করতে পারি সেই ধরনের সক্ষমতা, রপ্তানি সক্ষমতা, সস্তায় আমদানি সক্ষমতা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সোর্স করে বিভিন্ন বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল থেকে এনে মানুষের কাছে সহজ মূল্যে দেওয়ার সক্ষমতা, হাসপাতালগুলোকে চিকিৎসকের সক্ষমতা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সক্ষমতা, সামগ্রিকভাবে আমরা স্বল্প সক্ষমতার একটা লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপের মতো স্বল্প সক্ষমতার একটা ফাঁকের মধ্যে পড়ে গিয়েছি, জাতাকলে পড়ে গেছি। তো সর্বত্র যেমনটা আপনি বলছেন যে শিক্ষার গুণাবলী, সেটা কি? সেটা আসছে কোথার থেকে? গুণমান সম্পন্ন শিক্ষক নাই, শিক্ষা পাঠদানের মতো শিক্ষক নাই, এক। দ্বিতীয় কি? চিকিৎসা। আমাদের কিন্তু প্রয়োজনের প্রেক্ষিতে আমরা আগে হার্ট প্রসিডিউর হতো না, এখন হার্ট প্রসিডিউর দৈনিক প্রায় 500 হার্ট প্রসিডিউর হয়। আমরা আবার কোভিডকালে যখন রুগীরা বিদেশে যেতে পারতো না, তখন দেখা গিয়েছে যে ক্যান্সারও রোগেরও চিকিৎসা কিছুটা শুরু হয়ে গেছে, ডাক্তাররা বেশ সাফল্য দেখাচ্ছেন। তো এই কারণে আমরা এখন সর্বত্র দেখতে পাচ্ছি, যেমন আমরা অতীতে কিন্তু পুরোপুরি বাজেট পরিকল্পনা, বাজেট প্রণয়ন
বাজেট বাস্তবায়ন, বাজেটের বাস্তবায়নের মাধ্যমে জবাবদিহিতা সৃষ্টি করা, বাজেট যাতে রাইট কাইন্ড অফ জনগোষ্ঠীর কাজে লাগে, দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে কাজে লাগে, সেগুলোর জন্য আমরা অনেক কিছু করেছি। তার বেশিরভাগ কিন্তু প্রথম দিকে আসতো বিশ্ব ব্যাংকের সরাসরি হস্তক্ষেপে, সরাসরি মানে মানে সহায়তায়। আস্তে আস্তে কিন্তু অর্থ বিভাগ তাদের সক্ষমতা বৃদ্ধি করেছে। ডক্টর আকবর আলী খান, জনাব জাকির আহমেদ খান, ডক্টর মোহাম্মদ তারেক, অনেকেই তারা কিন্তু আস্তে আস্তে করে নিজেদের, আমাদের এমনকি আমাদের ডেপুটি সেক্রেটারির পর্যায়ের মানে আমাদের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও তারা কিন্তু বাজেট প্রণয়নে, বাজেটের ক্ষেত্রে প্রযুক্তি সম্পৃক্ততা, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করা, তারা কিন্তু আইবাস প্লাস প্লাস ইমপ্লিমেন্টেশন এগুলা, তারপরে সামাজিক সুরক্ষা বেষ্টনীর তত্ত্বাবধানে টাকা দেওয়া, বিভিন্ন ধরনের ভাতা পৌঁছে দেওয়া, এবং ভাতা যাতে রাইট লোকের কাছে যায় সেটা আমাদের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ বাংলাদেশ তাদের সহায়তায়, অর্থ বিভাগ, অন্য দাতা গোষ্ঠীকে নিয়ে তারা কিন্তু ভালো কাজ করেছে। এখন আমরা যখন দেখছি একটা নতুন ধরনের মানে সংবিধান সংশোধন হোক, প্রশাসনিক সংস্কার হোক, পুলিশ সংস্কার হোক, আমাদের বাজেটের ক্ষেত্রে রিব্যালেন্সিং দ্য বাজেট, রিব্যালেন্সিং অল দ্য রিফর্মস অ্যাক্টিভিটিস, আমরা প্রচুর, এমনকি আমাদের উপদেষ্টা মণ্ডলীয় প্রশ্ন এসেছে, তারা কি সক্ষম? তারা কি, যারা আন্দোলন করেছে, যারা ধরেন বিপ্লবের মতোই একটা আন্দোলন করেছে, তাদের স্বপ্নের কাছাকাছি যে পরিকল্পনা গ্রহণ, পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটা জবাবদিহিতা সৃষ্টি করার লক্ষ্যে তারা কি আর দে ফিট? এটা কিন্তু সর্বত্র আপনাদের পত্রপত্রিকায় পড়ে, এটা আমার কথা না, মানুষ প্রশ্ন করছে। দ্বিতীয় কি, আমরা প্রথম দিকে যেটা দেখেছিলাম যে আমাদের নন রেসিডেন্ট বাংলাদেশিদের মধ্যে একটা কর্মচাঞ্চল্য এসেছিল, তা ভাব চাঞ্চল্য এসেছিল অধ্যাপক ইউনূসকে কেন্দ্র করে, এই বাচ্চা ছেলে মেয়েদের আন্দোলনকে কেন্দ্র করে। এইটা আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে একটুখানি হলেও মিয়ে যাচ্ছে, যে ইন্টারেস্ট অ্যান্ড অ্যাসপিরেশন অ্যারাউন্ড দ্য নিউ সেট অফ কমান্ডার্স, সেটা সর্বত্র। এখন আমাদের একটি ওয়ার্কিং কমিটির সাথে আলোচনায় আমাদের ইয়েরা বলেছেন, সিনিয়র আমলারা বলেছেন, আমি পত্রিকায় পড়েছি, আপনাদের পত্রিকায় পড়েছি, যে ওনারা বলেছেন রাজনৈতিক কারণে আমরা কথা বলতে পারতাম না। এইটা আমি পুরোপুরি বিশ্বাস করি না, কারণ আমরা কিন্তু গেল 15.5 বছর ধরে সবসময় শুনতাম সরকার আমলাতন্ত্র ভিত্তিক হয়ে গেছে, আমলারা বেশি করে সরকারকে, রাজনীতিবিদদেরকে প্রভাবিত করছে, যার ফলে রাজনীতিবিদরা যাদের ভোটে যতই মানে ডিম টু বি আর কি, ভোট তো হয় না ঠিকভাবে, নির্বাচিত হওয়ার কথা, যাদেরকে রিপ্রেজেন্ট করার কথা তারা তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারে নাই। বিভিন্ন আমলাতন্ত্র তাদের ডিসিশনকে প্রভাবিত করেছে। সুতরাং আমি এটা মনে করি না। দ্বিতীয়, আমি একজন তৎকালের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং পাবলিক অ্যান্ড পার্টিসিপেটরি ম্যানেজমেন্টে বিশ্বাস করেন একজনের ইদানিংকালে একটি বাংলা পত্রিকায় সাক্ষাৎকার দেখলাম, সেখানেও আমি দেখলাম উনি মনে করেন যে বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এগেইন সরকার, এই বিপ্লবী সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারও আমলা নির্ভর হয়ে যাচ্ছে। তো সেইখানে আমার প্রশ্নটা হচ্ছে, হোয়ার ইজ দ্য স্পেস ফর ইনোভেশন, হোয়ার ইজ দ্য স্পেস ফর এন্টারপ্রেনার্স? তো এখন এন্টারপ্রেনারদেরকে, ক্ষুদ্র, মাঝারি, স্বল্প, বৃহৎ উদ্যোক্তাদেরকে এবং উদ্যোক্তা সম্প্রদায়ের মধ্যে তারুণ্যের পদচারণা যারা করবে তাদেরকে লিড করার মতো লোক কোথায়? তো এই কারণে আমরা মনে করছি, এটা বলতে পারেন আপনি বেসিস, বলতে পারেন এফবিসিসিআই, বলতে পারেন এমসিসিআই, বলতে পারেন এমচ্যাম, বলতে পারেন চট্টগ্রাম চেম্বার, নারায়ণগঞ্জ চেম্বার, ঢাকা চেম্বার, দিজ আর অল মেন্ট টু বি রান বাই প্রপার বিজনেসম্যান, যারা বুঝে বিজনেসম্যানদের দুঃখ কোথায়।
এই বিজনেসম্যান শুধু ঢাকা শহরের বিজনেসম্যান না, আমাদের যে নারী উদ্যোক্তা আছেন, আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, আমাদের যে স্টার্ট আপ আছেন, তাদের দুঃখকে আমরা বুঝি, যাতে করে সরকার নতুনভাবে যে বাজেট প্রণয়ন করবে কিংবা এনবিআর যে নতুনভাবে ট্যাক্সের ঢেলে সাজাবে, কাদেরকে আমরা ট্যাক্স ওয়েভার দিব, কাদেরকে আমরা ট্যাক্স বাড়াবো, ট্যাক্স প্ল্যানিং যাকে বলা হয়। তো সেইগুলোর জন্য আমরা মিস্টার সাইফুর রহমানের সময় থেকেই আলোচনা শুরু হয়েছিল যে চেম্বারকে ডাকাও, বাজেট কনসালটেটিভ কমিটি করো, তারপর প্রাইভেট সেক্টরের সাথে ইফেক্টিভ ডায়ালগে নিয়োজিত হও। তারপরে মিস্টার কিবরিয়া এটা করেছেন, মিস্টার মুহিত এটাকে করেছেন, পরবর্তী অর্থমন্ত্রীরাও তারা এটা চালিয়ে গেছেন। কিন্তু তাদের প্রত্যেকেরই একটা কথা, বিশেষ করে এনবিআর, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, তারা প্রত্যেকে বলেন, ইজ আওয়ার বিজনেস কমিউনিটি ক্যাপাবল এনাফ টু অ্যাডভাইজ আস। যাতে করে দেখা যায় প্রত্যেকেই, এমনকি আপনাদের পত্রিকার মালিকরাও, তারা অনেক সময় আমরা দেখেছি এনবিআরে গিয়ে সাংবাদিকদেরকে ব্যবহার করছে, তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য এনবিআরের চেয়ারম্যানের কিংবা বিদ্যুৎ সচিবের কিংবা জ্বালানি সচিবের অ্যাপয়েন্টমেন্ট করার জন্য ব্রিলিয়ান্ট রিপোর্টারদেরকে ব্যবহার করছে তারা। তাদের এই রিপোর্টার ভাই বোনদের কোনো শক্তি ছিল না যে এটা তো উই আর নট মেন্ট ফর দিস, এটা আপনি খবর নিলে আপনিও জানতে পারবেন। কারণ কি, সমস্ত কিছু একটা বাইলেটারাল অ্যারেঞ্জমেন্টে চলে গিয়েছে। আমরা গেলাম পত্রিকার রিপোর্টার হিসেবে, ফেরত আসলাম বেরিয়ে রুমের থেকে, যে আমার মালিকের জন্য এই অ্যাপয়েন্টমেন্টটা দেন, এই লোনটা করে দেন। অনেক টিভিতে আমি দেখতাম যে যে সাংবাদিকরা লোকজন নিতে চাচ্ছে, বলছে কি আপনার সাথে আরেকজনকে রাখবো আমরা, উপর থেকে বলা হয়েছে একটা ব্যাংকের এমডি। এরকম সচিবরা একটা মাখামাখি হয়ে গেল, দুষ্ট পুঁজি, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা এবং এমনকি যারা সংবাদপত্রের মালিক, টেলিভিশনের মালিক, মানে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, তারপরে রাজনীতিবিদ, ব্যবসায়ী, সকলের মধ্যে একটা আনহোলি নেক্সাস ডেভেলপ করলো। এখন আমাদের মধ্যে সকলের মধ্যে প্রশ্ন আসছে, ইনক্লুডিং ভালো যারা ডেভেলপমেন্ট পার্টনার, যারা অনেক দিন যাবৎ বাংলাদেশ নিয়ে কাজ করছেন, বাংলাদেশের সম্ভাবনায় বিশ্বাস করেন, তাদের প্রত্যেকেই, এমনকি আপনার মনে আছে কি না যে বিশ্বব্যাংক বেশ কয়েক বছর আগে তাদের একটা কান্ট্রি রিপোর্টে প্রধান চ্যালেঞ্জ হিসাবে বাংলাদেশের জন্য সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে এনেছিল দক্ষতাকে, স্কিল। রিপোর্টটাই ছিল স্কিলের উপরে ফোকাস। তো সেই ক্ষেত্রে আমারও সুযোগ হয়েছিল তাদের সাথে কিছুটা এনগেজ থাকার, ওই রিসার্চ টিমের সাথে, রিভিউ টিমের সাথে। সো সামগ্রিকভাবে যেখানে আলোচনাটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ব্যক্তি খাতের তার সক্ষমতা, নতুনত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অভিনবত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং সারা বিশ্বে যে গ্লোবালাইজেশনের ফলে, বিশ্বায়নের ফলে আমরা জেনে না জেনে হোক আমাদের বাজার দখল করার জন্য হয়তো টাটারা আসবে, চাইনিজ একটা বড় কোম্পানি আসবে টেক্সটাইলের বাজার দখল করার জন্য, ফার্মাসিউটিক্যালের বাজার দখল করার জন্য হয়তো একটা ফ্রান্সের কোম্পানি আসবে, অস্ট্রেলিয়ার কোম্পানি আসবে, জার্মানির কোম্পানি আসবে, ব্রিটিশ কোম্পানির আসবে। কারণ বাজারকে তো উন্মুক্ত করতে হবে। আপনি ডাব্লিউটিওর মেম্বার, আংটাডের মেম্বার, আপনাকে লিবারালাইজেশনের পথে যেতেই হবে। আজকে যে বিশ্ব ব্যাংক, আইএমএফ, আইএফসি, ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে যে বাজেটারি অ্যালোকেশন দিচ্ছে, শর্তযুক্ত অ্যালোকেশন, কি করবা? ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম করবা। কি করবে? তুমি নির্বাচনী ব্যবস্থা সংস্কার করবে। কি করবে? তুমি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে আরও বেশি জবাবদিহিতা আনবে। দিস আর অল টাইড আপ, তাই না? তাহলে আমার নিজস্ব স্বার্থ রক্ষার করার জন্য অভিনবত্ব সহকারে, সম্মানতার সাথে কি করতে হবে? আমার ব্যক্তি খাতের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। ব্যক্তি খাতের সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে সরকার যে হেল্প করবে, কাদের মাধ্যমে হেল্প করবে? এই ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃত্বের মাধ্যমে। তো ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব যদি শুধুমাত্র তারা যদি খালি এনবিআরের চেয়ারম্যানের কাছে যায়, বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর মহোদয়ের কাছে যায়, অর্থ সচিবের কাছে যায়, জ্বালানি সচিবের কাছে যায়, বিদ্যুৎ সচিবের কাছে যায়, তারপরে প্রধান উপদেষ্টার কাছে যায়, বাণিজ্য উপদেষ্টার কাছে যায়, শুধুমাত্র তাদের স্বার্থ রক্ষার্থে কর কমান, তারপরে ব্যাংক লোন দিয়ে দেন, ব্যাংক লোন মাফ করেন, তাহলে আমরা জাতীয় পুঁজির সংবর্ধন কিভাবে করব? ভারতে কিন্তু ফিকি, তাদের যে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আছে, ইন্ডাস্ট্রি,
তারা কিন্তু তাদের একটা ফুল ফ্লেজের রিসার্চ সেল আছে। আমরা এফবিসিসিতে অনেক চেষ্টা করেছিলাম, দু একজন উদ্যোগও নিয়েছিলেন, কিন্তু এটা দাঁড়ায়নি। তাদেরকে ধারণ করতে পারে নাই এফবিসিসির মানে নেতৃত্ব। এমনটি আমরা আইএফসির অর্থানুকূল্যে বিশ্বব্যাংকের আমরা কিন্তু এফবিসিসিআই এবং চট্টগ্রাম চেম্বার অফ কমার্সকে নিয়ে কাজ করেছিলাম। একটা প্রজেক্টে ছিল যাতে করে বাজেট ক্রিটিক, তারপরে সরকারের নীতি বিশ্লেষণে আরও বেশি ঋজুতা অর্জন করতে পারে চেম্বারগুলা। সেটার কিন্তু আমরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত সম্মানিত কোম্পানিকে এনে আমরা কিন্তু এফবিসিসিআইকে প্রচুর ট্রেনিং দিয়েছিলাম। তারপরে আমাদের এখানে শুধুমাত্র এমসিসিআই ছাড়া বাকি কারোই কিন্তু প্রচুর মানে ভালো সম্মানজনক গবেষণারও সুযোগ নেই। তারপরও সময়ের পরম্পরায় এফবিসিসিআইও কিন্তু এমসিসিআইও কিন্তু মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নেতৃত্বের পরিবর্তন, ইয়াংরা আসা, ব্যবসায়ীরা নেতৃত্বরা যারা ভালো ব্যবসায়ী তারা সময় দিতে পারছে না, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ব্রিচ হচ্ছে, শ্রমিক বেলগুলাতে অসন্তোষ জন্ম নিচ্ছে, তারা কি নিজেদের ফ্যাক্টরি দেখবে নাকি এমসিসিআইয়ের প্রেসিডেন্ট হবে, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট হবে? যার ফলে আমরা দেখলাম বেশিরভাগ জায়গায় মানে এই সমস্ত ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে ভালো লোক আসতে পারছে না। ভালো লোক আসতে পারছে না বলেই তারা তাদের সেক্রেটারিয়েটগুলোতেও ভালো মেধা লালন করতে পারছে না, মেধাকে আকর্ষণ করতে পারছে না, মেধাকে লালনও করতে হয়। আপনার পত্রিকার যে ভালো একটা সাংবাদিক থাকবে, সেই সাংবাদিককে সম্পাদক মহোদয় কীভাবে টেক কেয়ার করছে এটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। তো এই প্রেক্ষিতে সামগ্রিকভাবে এমনকি ওই ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে যখন নীতি প্রণেতারা বসে, তারাও কিন্তু সত্যিকারের নারী উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা, সৎ উদ্যোক্তা, তাদের সমস্যা কি তারা কিন্তু অর্থ সচিব মহোদয়কে, বাণিজ্য সচিব মহোদয়কে, ট্যারিফ কমিশনের চেয়ারম্যানকে, বিদ্যুৎ সচিবকে, জ্বালানি সচিবকে, মাননীয় গভর্নরকে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে ওদের আমাদের ইংরেজিতে বলে হোয়ার ইজ দ্য শু পিঞ্চিং, সেই কথাগুলো বলতে পারছে না। যার ফলে আমাদের নীতি প্রণেতারাও তারা কিন্তু এক পেশে সিদ্ধান্ত নিয়ে নেয়। তারপরে তাদের উপরে চাপ থাকে। সংবাদপত্রের মালিক যারা যদি ওই উদ্যোক্তার মালিক পক্ষ যদি কোনো ব্যাড হয়ে যায়, তাদের যদি হীন স্বার্থ চরিতার্থ করার মনোবাঞ্ছা থাকে, তখন তারা তো ওইটাই আদায় করার চেষ্টা করবে। কিন্তু জাতীয় স্বার্থ, গরিব উদ্যোক্তাদের স্বার্থ, ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বার্থ, তরুণ উদ্যোক্তাদের স্বার্থ, এমনকি বিশ্বায়নের যুগে হাউ ডু উই ট্যাকেল কম্পিটিশন ফ্রম দ্য নেইবারিং কান্ট্রি, হাউ ডু উই ট্যাকেল কম্পিটিশন ফ্রম দ্য সিমিলার কান্ট্রি, এগুলো আমরা তো পারছি না। তারপরে আমাদের স্কুল কলেজগুলা, ব্যবসা বিজনেস স্কুলগুলাতে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে আন্তর্জাতিক মানের কোনো মানে তরুণ উদ্যোক্তা সম ব্রিলিয়ান্ট ছেলে পেলে আমরা আনতে পারছি না। আমাদের সিলেবাস রিভাইজ করতে পারছি না। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, পাবলিক প্রাইভেট কিংবা একাডেমিয়া ইন্টেলিজেন্সিয়া কিংবা মার্কেট অ্যান্ড ইন্টেলিজেন্সিয়া কিংবা বিজনেস অ্যান্ড একাডেমিয়া, এই সেতু বন্ধন মেলবন্ধনটা আমরা ঘটাতে পারছি না। যার ফলে আপনি দেখবেন ইন্ডিয়ার আইএমএমের প্রচুর অধ্যাপকরা কিন্তু চেয়ার প্রফেসর। তারা বিভিন্ন বিজনেস স্কুলে তারা চেয়ার প্রফেসর, কাদের? টাটা চেয়ার প্রফেসর, রিলায়েন্স চেয়ার প্রফেসর। যার ফলে ইন্ডাস্ট্রি একাডেমিয়ার মধ্যে একটা সেতু বন্ধন গড়ে তোলে। আমাদের এখানে আপনি দেখেন, একে তো হচ্ছে নীতি প্রণেতাদের মাধ্যমে বাস্তব ব্যবসার ধারণা, এটা আপনাদের খুবই কম। হাউ এ বিজনেস ইজ বিং রান, হাউ এ ইন্ডাস্ট্রি ইজ বিং রান, ইকুইটি ক্যাপিটাল কীভাবে তুলতে হয়, গ্রোথ ক্যাপিটাল কীভাবে তুলতে হয়, একটা ব্যবসায়ীকে আমরা কোথায় কোথায় প্রণোদনা দিব, কোন কোন ব্যবসায়ীকে প্রণোদনা দিব, কিভাবে প্রণোদনা দিব জানে না। আপনাদের একটা ইদানিংকাল একটা রিপোর্ট হয়েছে, সোভিয়েত ফেরত যারা নাগরিক সম্প্রদায়ের সদস্য এমনকি যারা বিগত সরকারের সাথে কাজ করেছেন, সেখানে আমি একটা মন্তব্য করেছিলাম, পরে ভেবেছি যে কাউকে ডিসকারেজ করা উচিত না। কিন্তু সেই ক্ষেত্রে একটা কথা আপনি দেখেন, ওনাদের মধ্যে অনেকে মেধাবী ছিলেন,
ভালো লোক আছেন ওখানে, আমি দেখেছি কয়েকজনের ছবি। আর যারা নাকি ওই সরকারের সাথে মানে অত্যন্ত বিপজ্জনকভাবে দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন, তাদের কথা সময় নষ্ট করা না করা ভালো। কিন্তু একটা কথা আমি বলতে চাই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিংবা অন্যান্য নীতি নিয়ন্ত্রক সংস্থার প্রধান ইন এ প্রাইভেট সেক্টর লেড ইকোনমি এক্সপান্ডিংলি বিকাশমান পর্যায়ে প্রসারমান পর্যায়ে ব্যক্তিখাত নির্ভর একটা অর্থনীতিতে এই সমস্ত সেন্ট্রালাইজড মানে সেন্ট্রিক বিহেভিয়ারের লোকজন কিছু করতে পারবে? হোয়াট উড দে ডু? তারা শুধু একটা স্বৈরাচারী সরকারের তারা প্ল্যানকে বাস্তবায়ন করতে পারবে, পুতিনের মতো কিংবা এরকম কারো মতো। সো এই যে মার্কেট ফ্রেন্ডলি ইকোনমিস্ট, মার্কেট ফ্রেন্ডলি ব্যুরোক্র্যাট, মার্কেট ফ্রেন্ডলি পলিসি অ্যাডভাইজার, হোয়ার আর দে? নাম্বার টু হচ্ছে আবার লোকেরা বলে ওই লোকগুলাই তো নাই, লোকরা বিদেশে চলে যেতে চায়। আপনি যদি সুন্দর পরিবেশ সৃষ্টি না করতে পারেন, ছেলেরা বিদেশ চলে যাচ্ছে। যারা ব্যবসায়ের উত্তরাধিকার হচ্ছে, তারা অনেক ব্যবসায়ীদের বাচ্চা কাচ্চারা আর দেশে আসতে চাচ্ছে না, ব্যবসায়ের উত্তরাধিকার হতে চাচ্ছে না। যার ফলে ওই যে নেক্সাসের সদস্যরাই শুধু ব্যবসায়ী গ্রুপের ফেডারেশনের চেম্বার কে হবে, চেম্বারের প্রেসিডেন্ট কে হবে, ইট ইজ বিং ডিসাইডেড বিটুইন ওই প্রাইভেট সেক্টর উপদেষ্টা আর মাননীয় প্রধানমন্ত্রী। দিস শুড নট হ্যাভ হ্যাপেন লাইক দিস। এখানে ইনোভেশনকে সহায়তা করার জন্য কেন বাংলাদেশ ব্যাংক আরও বেশি, এখন ধরেন পত্রিকা আপনারা এডিটোরিয়াল লিখছেন যে চালের বাজারে একটা সংকট আসতে পারে, চালের দাম বাড়তে পারে, দিস ইজ ভেরি গুড, হুএভার ইজ রিটেন দ্যাট এডিটোরিয়াল। কিন্তু আপনাকে তো চেম্বার বডিকে বলতে হবে, ঢাকা চেম্বারের প্রেসিডেন্টকে বলতে হবে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বসে কিংবা ব্যাংকিং সেক্রেটারির সাথে বসে, অর্থ উপদেষ্টার সাথে বসে, যে আমরা আমাদের রিসার্চে বুঝতে পারছি, পত্রিকা রিসার্চে আপনারাও দেখতে পারবেন যে চালের দাম বাড়বে, চালের বাজারে একটা সরবরাহ বিশৃঙ্খলার সম্ভাবনা আছে, অশনি সংকেত দিচ্ছে। সুতরাং আপনাদের উচিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে সত্যিকারের ভালো চালকল মালিকদেরকে আপনাদেরকে সহজ শর্তে ঋণ দেওয়া, নাকি ঘটনা ঘটার পরে আপনি করবেন। এখন অর্থ সচিব মহোদয়, ব্যাংকিং সচিব মহোদয়, গভর্নর মহোদয় কিন্তু এই ধরনের ভালো উপদেশ কিন্তু রক্ষা করবেন। কিন্তু আমাদের চেম্বার বডি, আমাদের চালকল মালিক সমিতি, আমাদের ঢাকা চেম্বার, আমাদের এফবিসিসিআই, তাই না, তারা যদি যায় সঠিক সময়ে এই উপদেশগুলো না দেয়, তাহলে কি কাজটা হবে? এই কারণে আমি যেখানে শুরু করেছিলাম সেখানে শেষ করতে চাই যে আমাদের যেমনটি একটি স্বাধীনতার 54 বছর পরে আমরা যেখানে একটা প্রাইভেট সেক্টর লেড গ্রোথ একটা সূচনা করতে পেরেছি, গ্রোথ স্ট্র্যাটেজি, আমরা আমাদের ড্রাইভিং সিটে ইকোনমির প্রাইভেট সেক্টরকে বসাতে পেরেছি। আমাদের প্রাইভেট সেক্টর 72 সালে যেমনটি 90% ছিল গভর্নমেন্ট ওন, এখন কিন্তু আমাদের মোর দেন 60% প্রাইভেট ওন চলে গেছে, আরও একটু বেশিও হতে পারে, স্ট্যাটিস্টিক্সে বিশ্বাস করতে পারছি না তো এই জন্য এটা বলছি না। কিন্তু তাদেরকে টাটাদের সাথে যাতে কম্পিট করতে পারে, রিলায়েন্সের সাথে কম্পিট করতে পারে, তারপরে মানে এই অঞ্চলের চীনের ভালো ভালো টেক্সটাইল মিলের সাথে কম্পিট করতে পারে, অ্যাপারেল ফ্যাক্টরির সাথে কম্পিট করতে পারে, ফার্মার সাথে কম্পিট করতে পারে, বিশ্ববাজারে বাংলাদেশের পণ্যকে আরও পৌঁছে দিতে পারে, একটা নতুন ধরনের সমঝোতা কিংবা বন্দোবস্ত আমাদের রচনা করতে হবে। সেখানে আমাদের সচিবরাও হবেন প্রাইভেট সেক্টর ফ্রেন্ডলি, আমাদের অ্যাডভাইজাররা হবে প্রাইভেট সেক্টর ফ্রেন্ডলি। দে উইল নো কোথায় আমি ট্যাক্স ব্রেক দিব, কোথাও আমি ট্যাক্স ব্রেক দিব না, কোথায় আমি লোকজনকে সামাজিক সুরক্ষা বেষ্টনের মধ্যে আনবো, কোথায় আমি দেখতে পারবো যে ওখানে প্রচুর পুঞ্জীভবন হচ্ছে, ওখানে আমি আর টাকা দিব না, কোথায় সমাজের হাঙ্গ্রি স্ট্রিম, সেইখানে আমি টাকা দিব এসএমইতে, আমি আবার এই খাতের যে ভর্তুকি দিচ্ছি, ভর্তুকিটা আমি উদ্ধার করে এনে এসে এই খাতের ভর্তুকি দিব। আমি সরকারি আমি কি বিআইএম আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, একটা প্রাইম জায়গায়, কিন্তু আমি অতীতে আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে বলেছিলাম
মাননীয় শিক্ষামন্ত্রীকে বলেছিলাম, আপনারা যদি ভারত থেকে সহায়তা নিতেই চান, ভারত কেন ভারতের বাইরে বিখ্যাত? ভারতের বাইরে বিখ্যাত কেন? প্রচুর প্রযুক্তিবিদের জন্ম দিয়েছে গুগল, টেসলা, মাইক্রোসফট, ফেসবুক বা ইন্টেলের জন্য। এদের বেশিরভাগের কিন্তু সিএক্সোদের 50-60% আসে ভারতীয় বংশোদ্ভূত, আমেরিকান, ব্রিটিশ, অস্ট্রেলিয়ান, জার্মান। তাদেরকে জন্ম দিয়েছে কে? তাদেরকে জন্ম দিয়েছে একটা কম্পিটিটিভ এডুকেশন সিস্টেম, আর মোরসো আইআইটি, আইআইএম। তো আপনারা কেন আরও আইআইটির মতো আইআইটির সহায়তা নিয়ে প্রটোকল সই করে, আইআইএমের সহায়তা নিয়ে প্রটোকল সই করে, আমাদের যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আছে, আমাদের সরকারের বার্ড আছে, এদেরকে আমরা কেন একটা টেকনিক্যাল কোলাবোরেশনে যাই না? এখন হয়তো সময় পরিবর্তন হয়েছে, এখনও হারিয়ে যায়নি সম্ভাবনা G2G কোলাবোরেশন করা। ওয়ার্ল্ডের ফেমাস বিজনেস স্কুল, ফেমাস ম্যানেজমেন্ট স্কুল, ফেমাস টেকনিক্যাল ইনস্টিটিউটগুলো, যার ফলে আপনি দেখেন আমাদের কিন্তু প্রচুর, আমাদের একটা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি করা হয়েছে, আমাদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক ডেভেলপ করা হয়েছে। কিন্তু আমরা ভোকেশনাল ট্রেনিংকে প্রতিবার আমাদেরকে জোর দেওয়া হয় বাজেটের এলোকেশন পায়, আমাদের কিন্তু প্রপার কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ডেভেলপ করছে না। লোকেরা লজ্জা পায় কারিগরি শিক্ষার। অধ্যাপক ইউনূসের একটা প্রধান কথা হচ্ছে, চাকুরিজীবী হও না, চাকুরি দাতা হও। তাহলে কি করতে হবে? আমাদের ভোকেশনাল ট্রেনিং বাড়াইতে হবে, কারিগরি শিক্ষা বাড়াইতে হবে। আপনাকে আমি একটা কথা বলি, বিশ্ব ব্যাংকের যে রিপোর্টের কথা বলেছিলাম আমি, স্কিল রিপোর্ট, সেই রিপোর্টের একটা প্রধান প্রতিপাদ্য বিষয়, আপনি সৌদি আরবকে সামনে নেন, যেখানে সবচেয়ে বেশি বাংলাদেশি শ্রমিক রয়েছে। এই শ্রমিকরা তারা আনস্কিল শ্রমিক কিংবা বড় জোর সেমি স্কিল শ্রমিক। এই শ্রমিক ভাই বোনদেরকে যারা আরবিতেও কথা বলতে পারে, তারা যদি আরও একটু আরবিতে কথা বলতে পারতো, লিফট চালাইতে পারতো, তারা কিন্তু একটা পাকিস্তানি কিংবা ইন্ডিয়ান লিফটম্যানকে রিপ্লেস করতে পারতো। তারা কিন্তু একটা হোটেলের, যেখানে প্রচুর লক্ষ লোক দুইটা হোলি সিটিতে তারা হজ করতে যায়, ওমরা করতে যায়, তারা কিন্তু ওই হোটেলের রিসেপশনে বসতে পারতো, সিকিউরিটি গার্ড হইতে পারতো, সিকিউরিটি ম্যানেজার হইতে পারতো, যারা আরবি জানতো, তারা যদি প্রযুক্তি শিক্ষায়, মিনিমাম পসিবল প্রযুক্তি শিক্ষায় দীক্ষিত হতো। সুতরাং আমাদের এখন একটা সময় এসছে যখন আমরা সংস্কারের কথা বলছি, সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত দুইটা জায়গায়। একটা হচ্ছে শিক্ষার গুণাবলী, শিক্ষার কারিকুলাম, এবং আমরা কিভাবে বিশ্বের স্বীকৃত প্রতিষ্ঠানগুলোর সাথে একটা পার্টনারশিপে যেতে পারি। আমাদেরকে বিশ্ব বাজারের জন্য, এমনকি আমাদের স্থানীয় বাজারের জন্য কর্মক্ষম, কর্মসক্ষম, কর্মোদ্যমী জনগোষ্ঠী তৈরি করার জন্য। আর দ্বিতীয় হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো, ইন্ডাস্ট্রিয়াল লবিগুলোকে আন্তর্জাতিক বাজারের প্রেক্ষিতে, আন্তর্জাতিক বাজার, আন্তর্জাতিক প্রতিযোগিতাশীলতা কোথায় যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে আরও প্রতিযোগিতাশীল হয়ে নিজেদেরকে বড় করতে পারি, সেখানে একটা বিরাট রোল হচ্ছে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর। এবং তারাই ভালো নেতা নির্বাচনের মাধ্যমে, শিক্ষিত ব্যবসায়ী নেতা নির্বাচনের মাধ্যমে তারা একটা নতুন বন্দোবস্ত গড়ে তুলবে। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, নীতি প্রণেতা, নীতি সহায়তাকারী, বাংলাদেশ ব্যাংক এবং অপর নিয়ন্ত্রক সংস্থা। আপনি দেখেন আমাদের ব্যবসায়ী গ্রুপরা, তারা একটা ব্রোকারেজ ফার্মের মালিক হতে চায়, কিন্তু তারা তাদের প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে নিতে চায় না। তাহলে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থার প্রধান, ওনারা যে এই চট্টগ্রামের, ঢাকার বড় ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বসেছেন, কি হবে রেজাল্টটা? কি রেজাল্টটা? তারা তো পুঁজিবাজারে বিশ্বাস করে না, তারা টাকা বানানোতে বিশ্বাস করে, কিন্তু পুঁজিবাজারে তারা লিস্টেড হতে চায় না। কারণ এইগুলার, আমাদের এই ইনোভেশনগুলোর থেকে মুক্তি পেতে হবে। এই সমস্ত প্রতিবন্ধকতা থেকে মুক্তি পেতে গেলে, যেমনটা আমাদের আধুনিক বিজ্ঞান মনস্ক তরুণ উদ্যোক্তা সমাজ দরকার, তরুণ নীতি প্রণেতা দরকার, নীতি নির্দেশক দরকার, তেমনটি আমাদের অত্যন্ত সক্ষম, ভবিষ্যৎমুখী, প্রতিযোগিতাশীল ব্যবসায় প্রতিষ্ঠানও দরকার।